যারা আন্তর্জাতিক বিষয়ের খোঁজ খবর রাখেন তাদের কাছে ভেনেজুয়েলা এই মুহূর্তে খুবই আকর্ষণের বা আগ্রহের জায়গা। এটা খুব স্বাভাবিক। ইনফ্যাক্ট এই ঘটনাটা ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে, বিশ্ব ব্যবস্থা বা ওয়ার্ল্ড অর্ডারের কী পরিস্থিতি হবে সেই জিনিস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেয়। ইনফ্যাক্ট এই ঘটনার পর এই পৃথিবী আর আগের জায়গায় নেই, এটা অনেকেই বলতে পারেন। তবে আমি খানিকটা দ্বিমত করি, এটা আসলে আরও আগে শুরু হয়েছে ২০২২ সালে। সেটা কেন, সেই প্রসঙ্গে আসব। গতকাল একটা ভিডিওতে খানিকটা বলার চেষ্টা করেছি, এটা এক ধরনের প্রক্সি ওয়ারও ছিল। চায়না রাশিয়ার বিরুদ্ধে আমেরিকাতে পাওয়ার প্রজেক্ট করতে চায়। এটা সারা পৃথিবীর সামনে দেখাতেও চেয়েছে। দুই দেশ তো বটেই, সে পৃথিবীকেও দেখাতে চেয়েছে। যাই হোক, এই ঘটনাটার খুঁটিনাটি নিয়ে যতদূর সম্ভব বলার চেষ্টা করি। খুব গোছানো না হলেও চেষ্টা করব সব দিক কভার করার জন্য। কেন এটা হলো, এখন কেন হলো, এটার ভবিষ্যতে ইমপ্লিকেশনস কী, সব কিছু নিয়ে। ভেনেজুয়েলাতে ট্রাম্প একটা জুয়া খেলায় নেমেছিলেন। সেটা হচ্ছে তিনি এটা রেজিম চেঞ্জ করতে চান, এই ধরনের আলাপ অলমোস্ট প্রকাশ্যে করেছেন। ট্রাম্প যেটা করেন, তিনি আসলে খুব বেশি রেখে ঢেকে কথা বলেন না, তিনি তার কথা খুব খোলাখুলি বলে ফেলার চেষ্টা করেন। তাই বলেছিলেন, লোকাননি। তার জন্য একটা বাহানা লাগে। নিকোলা মাদুরোকে কেন উনি সরাতে চান, কারণটা ভিন্ন, কিন্তু সামনে যে কারণটা তিনি বলেছেন সেটা হচ্ছে ভেনেজুয়েলা ভিত্তিক একটা মাদক কার্টেলের প্রধান হচ্ছেন নিকোলা মাদুরো। নার্কো টেরোরিজম বলা হয়। আমেরিকার এই অভ্যাস আছে। এই অঞ্চলে এর আগে একটা ঘটনা ঘটিয়েছিলেন, পানামাতে ম্যানুয়েল নরিয়েগাকে তুলে নিয়ে আসা হয়। প্রসঙ্গে একটু বলে রাখি, আমি গতকালই বলেছি, এটা এখানে বিস্তারিত বলছি না। আমেরিকান মিলিটারির একটা অকল্পনীয় সাকসেস হচ্ছে এই অভিযানটা। মানে এটার ভালো খারাপ, আইনি বেআইনি ইজ এ ডিফারেন্ট ডিবেট। আমরা যদি মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, ইটস অ্যান আনবিলিভেবল অ্যাচিভমেন্ট। ২.৫ ঘন্টার একটা অভিযানে মোটামুটি ভালো সামরিক শক্তি আছে এরকম একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা যায় সস্ত্রীক। আমি এই প্রসঙ্গে যদি বলি যে কেউ গিয়ে দেখতে পারেন যে পানামার অলমোস্ট কোনো সামরিক শক্তি নাই। পৃথিবীর এখন যতগুলো দেশের র্যাঙ্কিং হয় গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে, তার শেষ ১০-এর মধ্যে তাকে পাওয়া যাবে। সেই দেশ থেকেও অভিযান চালিয়ে স্থলসৈন্য নামিয়ে নরিয়াগাকে ধরে আনতে আমেরিকার ১৩ দিন লেগেছিল। ১৩ দিন, ১,০০০-এর বেশি মানুষ মারা গেছে, এটা বেসরকারি হিসেবে বলা হয়। তো তার মানেটা যেটা বলতে চাইছি, সেই তুলনায় এটা অনেক বেশি প্রেসাইজ এবং অনেক, মানে পানামার তুলনায় অনেক বেশি শক্তিশালী একটা দেশে এই অভিযান চালানো হয়েছে। এটা অবিশ্বাস্য, কোনো সন্দেহ নেই। তো যাই হোক, রেজিম চেঞ্জ করতে চাইছিলেন। সামনে বলা হচ্ছিল মাদকের ব্যাপারে, এবং একটা বিশেষ মাদকের নাম তখন আমরা অনেকে শুনি, ফ্যান্টানিল। এটা মাচ মোর অ্যাডিক্টিং দ্যান ইভেন হেরোইন। খুবই অ্যাডিক্টিং। এটাকে আমেরিকাতে এটা ফ্যাক্ট যে প্রচুর মানুষ মারা যায়, কিন্তু এটার মূল চোরাচালান এখান থেকে হতো, এই কথাটা আসলে ঠিক না। কিন্তু যে বললাম, মানে আসলে মাদুরোকে ট্রাম্প মনে করছেন সরাতে হবে, তাই অভিযোগটা আনা হলো, এবং এটাকে মাথায় রেখে রীতিমতো তিনি যেটা করলেন, ওখানে এয়ারক্রাফট ক্যারিয়ার এবং নেভাল শিপ টিপ রেখে আকাশ থেকে অ্যাটাক করছিল অনেকগুলো সন্দেহজনক নৌকা, যেগুলোকে ইভেন ওয়ার ক্রাইম হিসাবে বলা হয়েছে। এটা সত্য যে আপনি সন্দেহ করে বমিং করছেন নৌকাতে, যেগুলোর মধ্যে ড্রাগ আছে বলে। ১০০-র বেশি মানুষ মারা গেছে গত কয়েক মাসে। এগুলো প্রত্যেকটা আসলে মাতুর উপরে চাপ তৈরি করার চেষ্টা, এবং প্রকাশ্যে তাকে তার দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যেতে বলা হয়েছিল, কিন্তু মাদুরো সেটা করেননি। বরং তিনি সমাবেশ করেছেন, তিনি তার শক্তি আছে, ইয়াস, তার মোটা দাগে কিছু শক্তি তো আছেই। রাশিয়ান ফাইটার্স আছে, SU-30 আছে, তার এয়ার ডিফেন্স সিস্টেম S-300 নট ব্যাড, মানে S-500 চলে এসছে, কিন্তু 400ই বলা হয় এখন পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স। 300ও যথেষ্ট এফেক্টিভ। ইউক্রেন S-300 দিয়েও যথেষ্ট ডিফেন্স করতে পেরেছে রাশিয়ার বিরুদ্ধে। সুতরাং এগুলো সব ছিল, এগুলো নিয়ে তারা মনে করছিল একটা ভালো কিছু করতে পারবে, সেটা দেখানোরও চেষ্টা হচ্ছিল। এবং সত্যিকার অর্থে এরকম একটা দেশ না, অতি দুর্বল একটা দেশও আসলে তার প্রেসিডেন্টকে রক্ষা করতে আরও বেশি কিছু করতে পারার কথা ছিল। যাই হোক, আমি গতকাল এটা নিয়ে কথা বলেছি। তো যেটা বলছিলাম, যে শেষ পর্যন্ত এই ঘটনাটা ঘটলো, আসলে তাকে সরাতে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? ভেনেজুয়েলার তেলের কথা আমরা শুনছি। আমরা তেল বললে মাথায় মিডল ইস্টের কথা আসে, কিন্তু আমরা অনেকে হয়তো জানি না ভেনেজুয়েলার তেলের রিজার্ভ পৃথিবীতে সর্বোচ্চ, সৌদি আরবের চেয়েও বেশি। এটা 17, এটা বিটুইন 17 and 20%। সো কমটাও যদি ধরি, ইটস হিউজ।
এখন এই তেলটার দিকে তার মনোযোগ আছে বলা হয়, মনোযোগ থাকতে পারে। কিন্তু আবার এটা এত সহজও না। মানে আমরা একটু বোঝা দরকার যে কেউ মনে করছে ভেনেজুয়েলার তেল পেলেই খুব রাতারাতি তেলের সাপ্লাই বাড়িয়ে পৃথিবীতে বহুত সুবিধা-টুবিধা করে ফেলা যাবে। বাট থিংস আর নট দ্যাট ইজি। ভেনেজুয়েলার তেল খুবই ভালো, কিন্তু সেটা নিষ্কাশনের প্রসেসটা সব দেশের কাছে নেই। তেলটা বেশ ভারী। আমরা পেট্রোলিয়াম যে পাওয়া যায় মানে মাটির নিচ থেকে, সেখানে এই খনি থেকে প্রাপ্ত পেট্রোলিয়াম থেকে নানান রকম পণ্য উৎপাদিত হয়। এটার জন্য সেই যে খনিজ যে তেল পাওয়া যায় সেটার ডেনসিটি ম্যাটার করে। ভেনেজুয়েলার তেল খুব ভারী এবং পৃথিবীর বহু রিফাইনারি এই তেল রিফাইন করতে পারে না। তাহলে তার মানে এটা যে আমি প্রচুর ভেনেজুয়েলার তেল তুললাম আর সারা পৃথিবীতে পাঠিয়ে রিফাইন করে ফেললাম, এটা হয় না। এমনকি ভেনেজুয়েলার নিজের যে এখানে প্রযুক্তি আছে, তার যে স্থাপনা আছে, তার যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা মোটা দাগে ঠিকঠাক করতেও 4-5 বছর লেগে যাবে, এরকম আলাপ দেখা যাচ্ছে। তার অয়েল প্রোডাকশন ক্রমাগত কমতে গত 12-13 সালের দিকে সে 30 লাখ ব্যারেলের মতো তেল তুলতো প্রতিদিন, আর এখন এটা 10 লাখ ব্যারেলে নেমে এসছে। তার মানে আমরা বলতে চাইছি যে এটা আসলে পরিস্থিতি ভালো না এখানে। তবে এই তেল ভারী বলেই না এটা খুবই মূল্যবান। মানে আমেরিকা তো নিজে এখন খনিজ তেলে বা মানে পেট্রোলিয়ামে স্বয়ংসম্পূর্ণ প্রায়। তেলের দাম যদি একটু বেশির দিকে থাকে তাহলে আমেরিকা পোষাতে পারে, কারণ আমেরিকার তেল আসলে লিকুইড ফর্মের তেল না। এটা মিডল ইস্টে যেমন পাওয়া যায় বা ভেনেজুয়েলাতে যেমন পাওয়া যায় সেরকম না। আমরা অনেকে জানি নাম শেল অয়েল। এটা আসলে পাথরে থাকা এক ধরনের তেল, সেখান থেকে এটা নিষ্কাশনের প্রসেস আমেরিকা বের করতে পেরেছে এবং সেটাকে যে বললাম তেলের দাম একটু বেশির দিকে থাকলে সেটাতে পোষাতে পারে কেনার তুলনায়, এটা তার জন্য বেটার হয়। কিন্তু এখানে একটা কিন্তু আছে। ভারী তেলের যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে এখানে আমি যেটা বললাম যে পেট্রোলিয়াম থেকে, ক্রুড পেট্রোলিয়াম থেকে অনেক রকম প্রোডাক্ট পাওয়া যায়। আমরা অকটেন, পেট্রোল এগুলোর কথা জানি। অনেকগুলো থেকে গ্যাস পাওয়া যায় উপজাত হিসেবে, ডিজেল, তারপরে ভিটামিন, এই ধরনের জিনিসপত্র ভারী তেলে পাওয়া যায়। পৃথিবীতে অনেক খনিতে প্রাপ্ত তেলে ডিজেলের পরিমাণ এখন কমে আসছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ডিজেল যেহেতু কমে আসছে, সব খনি থেকে পাওয়া তেলে ডিজেল পাওয়া যায় না, ভিটামিন পাওয়া যায় না, এটা ভারীর ক্ষেত্রে পাওয়া যায়। তাতে যেটা দাঁড়ালো, পৃথিবীতে কিন্তু ডিজেলের সাপ্লাই কমে আসছে। ডিজেল কিন্তু আস্তে আস্তে এক্সপেন্সিভ হয়ে উঠছে এবং আমরা কেনা জানি খুব বড় ভারী যেসব ভেহিকলস আছে তাদের বা জেনারেটার্স আছে সেগুলো চালানোর জন্য ডিজেল লাগে। ভেনেজুয়েলার তেলে কিন্তু এই জিনিসটা আছে, এই অর্থে এটা বেশ মূল্যবান। সুতরাং তেলের সাপ্লাই বাড়ানো যাবে, আমেরিকান কোম্পানির ব্যবসা হতে পারে। এবং ট্রাম্প রাগঢাক করেন নাই, ট্রাম্প বলে দিয়েছেন যে এটা এভাবে করতে চান, তার কোম্পানি যাবেন, আমেরিকার কোম্পানি কি ওখানে কাজ করবে এবং যে প্রেসিডেন্ট আসে তাকে কমপ্লাই করতে হবে। এবং দেখা গেল যিনি এই মুহূর্তে দায়িত্ব পেয়েছেন, ওদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং ওখানকার মিলিটারি অফিসার টপাররা যারা আছে তারা মিলে সিদ্ধান্ত নিয়েছেন, রদ্রিগেজ প্রেসিডেন্ট হয়েছেন। কিন্তু তিনি রাদার মাদুরোকে একমাত্র প্রেসিডেন্ট বলছেন এবং তিনি তার পক্ষে আছেন। সো ট্রাম্প যেটা চেয়েছিলেন তাকে তুলে আনার পর সুর করে সবাই তার পক্ষে চলে আসবে, সেটা এখন পর্যন্ত অ্যাটলিস্ট হয়নি। এবং ট্রাম্প যথারীতি হুমকি দিয়েছেন যদি আমেরিকার মতো করে না চলে তাহলে আমেরিকা তার পরেও প্রতিশোধ দেবে এবং মাদুরোর চাইতে আরও বেশি খারাপ পরিস্থিতি হবে, আরও বেশি খারাপ হবে। এই কথাটা এক্স্যাক্টলি এটাই বলেছেন। এগুলো হলো প্রত্যেকটা। তাহলে কথাটা যেটা দাঁড়ালো, মাদকের কথা সামনে আনা হলো, কিন্তু মূলত তিনি এই খনিজ তেলের প্রশ্নে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এটাই কি একমাত্র ব্যাপার? উত্তর হচ্ছে না, কারণ সম্প্রতি 1 মাসের মতো সময় আগে আমেরিকা একটা তার যে সিকিউরিটি যে স্ট্র্যাটেজি সেটা প্রকাশ করেছে। তাতে ওয়েস্টার্ন হেমিসফিয়ারে, ওয়েস্টার্ন যে মানে পশ্চিমা যে বিশ্ব আছে সেখানে তার একক প্রভাব থাকবে, এই ধরনের একটা কথা খুব ক্লিয়ারলি আছে। সুতরাং এখানে এটা সে অ্যাগ্রি করবে না বা অ্যালাউ করবে না। আমরা জানি ভেনেজুয়েলাতে প্রচুর চাইনিজ ফুটপ্রিন্ট আছে। শুধু ভেনেজুয়েলাতে না, সাউথ আমেরিকার সব জায়গাতেই কম বেশি এটা বাড়ছে। সেই কারণে এখানে ট্রাম্প চাইছেন যে তিনি এই কাজটা মানে করার মাধ্যমে এটার একটা বার দেখিয়ে দিয়েছেন যে তিনি এটা করবেন। এবং গতদিন বলেছি যে চায়নার আসার কাছেও এটা এক ধরনের বার্তা দেয়া। 2.5 ঘন্টায় একজন প্রেসিডেন্টকেও তুলে নিয়ে আসতে পেরেছে। এটা শুধু ওদেরকেও না, পৃথিবীকেও একটা বার্তা দেয়া যে আমেরিকার সামরিক শক্তির এফেক্টিভনেস কত। আমরা একটা জিনিস মনে রাখবো যে কতগুলো স্ট্যাটিস্টিক্স আছে যে এই দেশের এত সামরিক শক্তি আছে, ওই দেশের এত আছে, এই বিমান আছে, এই যুদ্ধ জাহাজ আছে, ওর এই ট্যাঙ্ক আছে, ওর এই এয়ার ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু
কমব্যাট এক্সপেরিয়েন্স ইজ ডিফারেন্ট থিং। এই কথাটা প্রচুর বলা হয় যে আমেরিকা প্রচুর দেশে যুদ্ধ করতে করতে তার কমব্যাট এক্সপেরিয়েন্স আছে, বেশি আছে। এই জন্যই চায়নার প্রচুর যখন অনেক স্ট্যাটিস্টিকলি প্রচুর শক্তিশালী হয়ে গেছে বলে দেখানো হয়, দেখা যায় চায়নার অতটা ঠিক করতে পেরে উঠবে কি না এই প্রশ্ন আছে। কারণ ভিয়েতনামের সাথে 79 ইফ আই এম নট রং সর্বশেষ যুদ্ধ করার পর চায়নার আসলে আর যুদ্ধের কোনো অভিজ্ঞতাই নেই, কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই। তো সেই প্রেক্ষাপটে আসলে এটা বিবেচনা করতে হবে এবং আমেরিকা সেটা দেখিয়ে দিল যে সে কত প্রেসাইজ, কত সার্জিক্যাল একটা স্ট্রাইক করতে পারে। প্রচুর স্ট্যাটিস্টিক্স থাকতেই পারে। রাশিয়া বিরাট শক্তি নিয়ে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। পশ্চিমা সাহায্য করেছে, কিন্তু পশ্চিমারা তো অকল্পনীয় রকম বেশি সাহায্য করেনি, কিন্তু তারপরে এই মারাত্মক মিলিটারি মেশিন নিয়েও রাশিয়া তো খুব বেশি পেরে উঠছে না। সুতরাং এসব ইস্যুজ আছে। এটা সে আসলে সারা পৃথিবীকেও দেখালো যে আমেরিকা এখনো পর্যন্ত তার এই ধরনের পাওয়ার হোল্ড করে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমি মনে করি। এগুলো আছে। এখন যে কথাটা বলছিলাম যে এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেকে বলছেন পৃথিবীর একটা বিরাট আন্তর্জাতিক সম্পর্কে একটা প্যারাডাইম শিফটিং হচ্ছে। আমি আবার বলছি এটা 22 সালে হয়েছে। 22 সাল কেন? 22 সালে রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করে। আগ্রাসন শব্দটা বলছি। আমি একটু অবাক হই, আপনারা অনেকে হয়তো খেয়াল করে থাকবেন, ট্রাম্প খুব খারাপ কাজ করেছে মাদুরোকে তুলে এনে। যে বাংলাদেশিরা বলছেন মোটা দাগে প্রায় সবাই, হুইচ ইজ রাইট, আমি এটাকে ভুল বলছি না, কিন্তু আমি বলছি আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস আসলে এই ধরনের ন্যায় নীতির বাইরে গিয়ে যদি দাঁড়িয়ে দেখতে চাই তাহলে সেটা ওভাবেই দেখা ভালো হবে। এটা যাদের কাছে সমস্যা মনে হচ্ছে তারাই যখন রাশিয়া ইউক্রেন আগ্রাসন করলো এবং ইউক্রেনের একটা বিরাট অংশ দখল করে ফেললো, অনেকের কাছে ইউক্রেনের যে অপরাধ সেটাকে ভীষণ অপরাধ মনে হয়েছে। ইউক্রেন কেন ইউতে যেতে চায়, ইউক্রেন কেন নেটোর পার্ট হতে চিন্তাভাবনা করছে, এগুলো অপরাধের কারণে আপনি অ্যাটাক করে তার ভূমি দখল করে ফেলতে পারেন। মানে 2014-এই সে প্রথম ক্রাইমিয়া দখল করেছিল, সে তারপর খুব উচ্চবাচ্চারে, কিন্তু এবারকার যুদ্ধের পর প্রথম ডনবাসের কথা বললো, দনিয়েস্ক এবং লুহানস্ক, তারপর না ডনবাস দিয়ে হবে না, খেরসন জাপোরিজিয়া সহ টোটাল যে পরিমাণ সাংবিধানিকভাবে একটা শ্যাম গণভোট করে দখল করে ফেলেছে সেটা ইউক্রেনের 20%। এখন ইউক্রেনের 20% মানে প্রায় বাংলাদেশের সমান, এটা আমরা অনেকে জানি। তা প্রায় বাংলাদেশের সমান একটা ভূমি দখল করে ফেলেছে। সো পৃথিবীর আন্তর্জাতিক সম্পর্কের প্যারাডাইম শিফটিং আমি 22 সালের এটাকেই বলতে চাই। আমি বলছি না যে ট্রাম্পের এটাও বড় ঘটনা, এটা বড় ঘটনা, কিন্তু ওইটা প্রধান কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে যে এক নানান সমালোচনার পরও এক ধরনের বার্তা ছিল, এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে কোনো দেশ যুদ্ধ করবে কিন্তু অন্য দেশের ভূমি লিখে নেবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে ঘটনা ঘটেছিল, এবং এই ভূমি দখল করাই র্যাদার বিশ্বযুদ্ধ ট্রিগার করে, কিন্তু না, ওটা হলো। আমি নিজে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন নিয়ে অনেকগুলো লেখা লিখেছি, কলাম বিভিন্ন পত্রিকায়, প্রথম আলোতে সবচেয়ে বেশি লিখেছি। লেখার পর প্রচণ্ড গালিগালাজ খেয়েছি, আমি ভিডিওতে কথা বলেছি তখনও গালিগালাজ খেয়েছি, এখানেও গালিগালাজ খেতে পারি। তারপর আমার মনে হয় কথাটা বলে রাখা দরকার। এখন আমেরিকার ক্ষেত্রে ইটস দ্য সেম। আমরা একইভাবেই বলতে পারি যে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া যাবে, এটা যদি হয়, এটা এই বিশ্ব ব্যবস্থার যে আলাপটা আমরা করি, ওয়ার্ল্ড অর্ডারের কথা, এবং একটা টার্ম বিশেষ করে পশ্চিমারা এবং বিশেষ করে আমেরিকা বলে রুল বেসড অর্ডার। ইনফ্যাক্ট আমরা এটা সত্য যে আমরা চায়না রাশিয়াকে যতটা সমালোচনা করতে পারি পশ্চিমাদেরকে বেশি করতে পারি। আমি চায়না রাশিয়াকে ভালো বলছি না, ইভেন আমি মনে করি চায়না লেড একটা বিশ্ব ব্যবস্থা সাথে মাইনর পার্টনার যদি রাশিয়া থাকে এটা চাইতেও খারাপ হবে, এটা নিয়ে হয়তো কখনো কথা বলবো। কিন্তু ওরা তো এই রুল বেসড অর্ডারের কথা সকাল বিকাল বলে বেড়ায় না, এটা আমেরিকা ইউরোপ এরা বলে বেড়ায় বলেই এই আলাপটা বেশি আসে, এতে সমালোচনাটা বেশি হয়। সুতরাং আমেরিকা নিজে যেভাবে এটা ভেঙেছে, খোদ আমেরিকাতে প্রচুর সমালোচনা হচ্ছে, ডিবেট হচ্ছে, প্রচুর হচ্ছে, এবং ইউরোপ একরকম চুপচাপ আছে, এগুলোর সমালোচনা হচ্ছে। রাশিয়া চায়না যথারীতি প্রতিবাদ করেছে। তো যে কথাটা বলছি না, এগুলো যখন ঘটতে যাবে আসলে লিস্ট কতগুলো নিয়ম নীতি যদি পৃথিবীতে না থাকে, আবার যদি সেই ল্যান্ড গ্র্যাবিংয়ের জায়গা চলে যায়, ট্রাম্প তো ভেনেজুয়েলা দখল করতে যাচ্ছে না, কিন্তু ট্রাম্প তো দখলেরই আলাপ করছেন। আমাদের নিশ্চয়ই মনে আছে উনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান, স্ট্র্যাটেজিক্যালি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা হয়তো কখনো আলোচনা করব, আপনাদের যদি আগ্রহ থাকে জানাতে পারেন। সেটা হচ্ছে আর্কটিক সার্কেলকে নিয়ে একটা বিরাট ঘটনা ঘটতে যাচ্ছে। ওটাকে কেন্দ্র করে সামনের পৃথিবীর অনেক সংকট, অনেক সম্ভাবনা, যুদ্ধ বিগ্রহ লেগে যেতে পারে।
ওটা যেহেতু আর্কটিক এরিয়ার রাশিয়া সবচেয়ে বড় জায়গার অধিকারী, তো রাশিয়া এটাতে আছে। আমেরিকা আলাস্কার সূত্রে কিছুটা পায়, কিন্তু গ্রিনল্যান্ড তার জন্য সাহায্য করবে। সে পানামা ক্যানাল তার দখলে নিয়ে নিতে চায়, সে ইভেন ক্যানাডাকে তার 51st স্টেট হওয়ার জন্য বলছে। সুতরাং ট্রাম্পের মধ্যে ল্যান্ড গ্র্যাবিং এর কথাও আছে। এটা সবচেয়ে জরুরি প্রশ্ন। তার মানে পৃথিবীতে এই মুহূর্তে এই ঘটনাগুলো শুরু হতে পারে। এই ঘটনার ফলে অলরেডি তাদের পররাষ্ট্রমন্ত্রী কিউবার কথা বলেছেন, অনেক দেশকে হুমকি দেওয়া হচ্ছে। ইরানে অলরেডি একটা আনরেস্ট শুরু হয়েছে, এটা একটা স্পন্টেনিয়াস সারপ্রাইজিংয়ের মতো। সেখানে কিছুদিন আগে আমেরিকা ইরানে একটা অ্যাটাক করে এসছে, তার যে পারমাণবিক স্থাপনা আছে সেখানে তারাও এখানেও রেজিম চেঞ্জের চেষ্টা করতে পারে। রেজিম চেঞ্জ নিয়ে তার এখানে চিন্তা আছে, এগুলো সব ঘটতে পারে। আর ইমিডিয়েটলি হলে ভেনেজুয়েলার তেল কাজে লাগবে না, কিন্তু ইরানকে অ্যাটাক করলে তেলের একটা সংকট হওয়ার প্রবাবিলিটি আছে। আমরা অনেকেই জানি ইরানের সাথে যদি মোটা দাগে বড় স্কেলে অ্যাটাক করা হয় ইরানকে, তাহলে ইরানের যে হরমুজ স্ট্রেইট আছে, যেটা দিয়ে পৃথিবীর হিউজ অ্যামাউন্ট, সেটা গত 20-25% তেল ওখান দিয়ে ট্রান্সপোর্টেড হয়, সেটা যদি সে বন্ধ করে দেয় তাহলে তেলের দাম অনেক বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অল্টারনেটিভ সাপ্লাই হিসেবে ভেনেজুয়েলার তেলের কথা কেউ কেউ বলছেন, কিন্তু ওই তেল আসতে আসলে 4-5 বছর লাগবে। তো ইরানকে যদি সেই ভঙ্গুরতার অল্টারনেটিভ হিসাবে ভেনেজুয়েলার কথা ভাবা হয়, তাহলে এটা আসলে সঠিক না। কিন্তু ইরানও অ্যাটাক্ট হতে পারে যদি সৌদি আরব বা অন্যান্য দেশকে তার তৈল মানে খনিজ তেল উৎপাদন যদি বাড়ানোর জন্য আমেরিকা রাজি করাতে পারে, সেটা হতে পারে। তার মানে যে কথাটা বলা হচ্ছে, যে কথাটা বলছি, পৃথিবী এখন আসলে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে লিস্ট যে রুল বেসড অর্ডার ছিল সেটা প্রায় পুরোপুরি ভেঙে পড়ার পথে। রাশিয়া এটা করছে, আমেরিকা এটা করলো, চায়নাও করেছে। আমি তাইওয়ান ইস্যুর কথা বলছি না, কিন্তু তার সাউথ চায়না সিতে তার মেরিটাইম বাউন্ডারি নিয়ে অনেকগুলো দেশের সাথে কনফ্লিক্ট করছে গায়ের জোরে। এমনকি চায়না ফিলিপিন্সের সাথে একটা মামলায় গিয়েছিল, যেখানে এই সমুদ্র সীমা নিয়ে মামলা হয়, চায়না সেটার পার্ট। তারা গিয়েছিল, সেখানে গিয়ে স্কারবারো শোল বলে একটা জায়গা আছে, সেটা ফিলিপিন্সের পক্ষে যখন রায় যেতে শুরু করে, তখন চায়না ওখানে অভিযোগ করে বেরিয়ে আসে এবং সেটা সে মেনে নেয় নাই, বল প্রয়োগে এখন সেটা দখল করবে। এরকম ঘটনা আছে। তার মানে আইন কানুনের আসলে বিষয় নাই, এখন গায়ের জোরের কথাই প্রধান হয়ে দাঁড়াবে। চায়নার সাথে 18টা দেশের মেরিটাইম এবং ল্যান্ড বাউন্ডারি ডিসপিউট আছে। চায়না এগুলো কোনোটাই ছাড় দিচ্ছে না, দেবে না। তাহলে কি দাঁড়ালো? আমরা আসলে খুবই ভলেটাইল একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে ধরনের পরিস্থিতি হয়েছিল, এই একই ধরনের পরিস্থিতি। জাপানের সাথেও চায়নার কনফ্লিক্ট আমরা এর মধ্যে দেখা শুরু করেছি। জাপানের সাথে সেনকাকু আইল্যান্ডস নিয়ে প্রবলেম আছে, সেটা নিয়ে কথা হচ্ছে। এবং চায়নায় যেহেতু অত্যন্ত অ্যাগ্রেসিভ নেতা তৈরি হচ্ছে, এটা রিয়াকশনে জাপানে একজনের চাইতে একজন আরও অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। সর্বশেষ যিনি প্রাইম মিনিস্টার হয়েছেন, সানায়ে তাকাইচি, প্রিভিয়াস যে কারো চাইতে আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ। জাপান তার মিলিটারি বাজেট দ্বিগুণ করে তুলছেন। সো ওইটা নিয়েও আলাদা আলোচনার জায়গা আছে, কীভাবে একটা জায়গার অ্যাগ্রেসিভ একজন শাসকের রিয়াকশনে আরেকটা জায়গায় এভাবে তৈরি হয়। সো পৃথিবী খুবই খুবই টার্মোয়েলের একটা অবস্থার দিকে যাচ্ছে, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। এবং এই ঘটনাগুলো যদি করতে থাকে, অন্যরা ইন্সপায়ার্ড হবে। রাশিয়া ভূমি গ্র্যাব করে অ্যানেক্স করে নিয়েছে, একজন প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া গেছে যদি তার ক্যাপেবিলিটি থাকে। সো অন্যান্য দেশ, ভারত আছে, চায়না আছে, তারা বিভিন্ন দেশের দখল করা শুরু করবে। এবং যারা এটার বিরুদ্ধে কঠোরভাবে কথা বলতো, তারাও যখন ক্রস এইসব রুল ভাঙতে শুরু করে, তার ওই বলার জায়গাটা কমে আসবে। আমরা খুবই টাফ, খুবই ভলেটাইল একটা সিচুয়েশনের দিকে যাচ্ছি, কোনো সন্দেহ নাই। তৃতীয় বিশ্বযুদ্ধ আসছে কি না এই আলাপ আছে। বহু আগে বলেছিলাম, কোনো ওয়ার্ল্ড অর্ডার, একটা মেজর শক্তি আরেকটা অ্যাস্টাবলিশ শক্তিকে ছাপিয়ে চলে যাবে, এটা খুব সহজে হয় নাই। বিখ্যাত একটা বই আছে রাম অ্যালিসনের, ওখানে থুসিডিডিসের স্ট্র্যাপের কথা আছে। 16 বার হয়েছিল এই পরিস্থিতি, সেই গ্রিক এরা থেকে শুরু করে। এর মধ্যে 12 বার যুদ্ধ হয়েছে। চায়না আমেরিকার ক্ষেত্রে যখন চায়না এমার্জ করছে, একই রকম একটা প্রেক্ষাপট আছে। বহু জায়গায় একই রকম প্রক্সি ওয়ার চলবে, কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং আমরা খুবই খুবই ভলেটাইল একটা জায়গাতে আছি। সেটা হলো, যেহেতু চায়না এখানে আছে, এইখানকার এরিয়াকে ঘিরে এই ঘটনা ঘটবে।
এটুকু বলে শেষ করে আপনাদের নিশ্চয় মনে আছে ট্রাম্পের সময়েও তারা ইন্দো প্যাসিফিক, তারা বাইডেনের প্রচুর সমালোচনা করে, কিন্তু বাইডেনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস তারা স্ক্র্যাপ করেনি। বরং আমাদের ডক্টর ইউনুস যখন মার্কো রুবিওর সাথে কথা বলেছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তখন তিনি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে একসাথে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেছেন। সো এই অঞ্চলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। বাংলাদেশের মতো দেশকে খুবই খুবই সতর্ক হয়ে পা ফেলতে হবে। আমাদের মতো দেশের সার্বভৌমত্ব বলে আদৌ কিছু আছে কিনা, থাকবে কিনা সামনের পৃথিবীতে, এটা একটা বড় প্রশ্ন হিসেবে হাজির হবে।